আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ডিসি মোটর বা মেশিনের একটা ভিডিও দেওয়ার কথা ছিল দুইটা, তো ওইটা নিয়ে একটু কথা বলবো। তো ফার্স্ট অফ অল এটা আমরা ক্লাসেই দেখাইছি, সেটাই আরেকটু রিভিউ করি। সেটা হচ্ছে আমাদের যে ডিসি মোটর মেইনলি আমরা শিখতেছি, তো জেনারেটর জাস্ট বিপরীত তোমরা জানো। আর ডিসি মোটরটা কিভাবে কাজ করে সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে জাস্ট সেম, এতদিন আমরা যে জিনিসটা দেখাই আসছি সেগুলোর মতো ডিসি মোটরই ছিল। এই যে নর্থ আর সাউথ তৈরি হইলো, তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকলো। এখন এই ম্যাগনেটিক ফিল্ড থাকা অবস্থায়, এখন এই ম্যাগনেটিক ফিল্ড থাকা অবস্থায় এখানে যদি আমরা একটা লুপ দেই, ঠিক আছে, এখানে যদি আমরা একটা লুপ দেই, তাইলে এখান থেকে এখন আপনারা যদি এখানে কারেন্ট দেন, একটা ডিসি কারেন্ট, হ্যাঁ, সাপোজ এখানে প্লাস এখানে মাইনাস, এরকম একটা ব্যাটারি আপনি এখানে কানেক্ট করে দিন, প্লাস আর মাইনাস যদি একটা ব্যাটারি কানেক্ট করেন, তো এখানে আহ, একটা যদি আমরা ডিসি ব্যাটারি, সাপোজ একটা 5 ভোল্টের ব্যাটারি যদি দেই, তাহলে এখান থেকে জাস্ট ডিসি উপায়ে কারেন্ট যাবে। তো এরপরে আমরা যদি এদিকে কারেন্ট দেই, তাহলে এইটা রোটেট করবে, আর এটাকে যদি আমরা নিজেরা ঘুরাই, তাইলে আমরা এই দুই প্রান্তে একটা সোর্স হিসেবে পাবো। সেটাই হচ্ছে ডিসি মোটরের অ্যাকশন। এবং আমরা ক্লাসে এটা বুঝাইছিলাম যে এখানে কিভাবে ফোর্স এফ ইজ ইকুয়ালস টু আই এল ক্রস বি, এটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট আমাদের ফিজিক্সের সেকেন্ড পার্টে চতুর্থ অধ্যায়ে পড়ছিলাম। সেই ফর্মুলাটা ইউজ করে কিভাবে হচ্ছে এইটা এই 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 তারটা এই তারটা এবং এই তারটা কিভাবে ফোর্স পাচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম, এই তারটা এবং সো এই পর্যন্ত আশা করি আপনারা দেখছেন আগেই এবং বুঝতে পারছেন যে মেইনলি অপারেটিং প্রিন্সিপালটা কি হচ্ছে। তো এখন এটা যেহেতু ক্লাসেই বুঝাইছি, আমাদের আসলে পরীক্ষায় এটা অপারেটিংটা হয়তো খুব একটা লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইগুলা, যে আমাদের ডিসি মোটর ফার্স্ট অফ অল। তো ডিসি মোটর কয় প্রকারের হয়ে থাকে? 5টা টাইপের হয়ে থাকে: সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, শান্ট ডিসি মোটর, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর, সিরিজ ডিসি মোটর আর কম্পাউন্ড ডিসি মোটর। এবার এদের ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো আমাদের শিখতে হবে। সো ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো দেখেন কি, এটা হচ্ছে আমাদের রোটরের পার্ট, আর এটা হচ্ছে আমাদের মূলত স্টেটরের পার্ট। সো এই অবস্থায় দেখেন কি এখানে আছে, এখানে মূলত একটা ফিল্ড রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ফিল্ড ইন্ডাকটেন্স আছে, এবং এখান থেকে যে কারেন্টটা যায় সেটাকে আমরা বলি ফিল্ড কারেন্ট। আর অ্যাডজাস্টেবলটা দিছে মূলত এই ফিল্ড কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য। এটা বাড়ালে ফিল্ড কারেন্ট কমবে, এটা কমালে ফিল্ড কারেন্ট বাড়বে। আর এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যে স্টেটর পার্টটা, সেখানে আর্মেচার রেজিস্ট্যান্স থাকে, যেটা মধ্যে আর্মেচার কারেন্ট। খেয়াল রাখেন, যেহেতু এটা মোটর, এই জন্য কারেন্টের দিকটা এদিকে দেওয়া হয়েছে। যদি এটা জেনারেটর হইতো, তাহলে কারেন্টের দিকটা আমরা এদিকে দিতাম। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো এখন এখানে এটা টার্মিনাল ভোল্টেজ। এখন একটা নতুন টার্ম পাইছি, ভি ব্রাশ। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমরা একটু ভিডিও থেকে দেখাইছিলাম, ওইটা আবার একটু দেখাবো। সো এই ভিডিওটা আমার আলাদা করে দেয়া আছে। তো এই ভিডিওর ক্ষেত্রে খেয়াল রাখেন, এই ভিডিওতে এই যে গোল জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি কমুটেটর। হ্যাঁ, কমুটেটর। আর এটা হচ্ছে স্লিপিং ব্রাশ। সো এই জিনিসটাকে আমরা মূলত ব্রাশ বলি, এটাকে আমরা ব্রাশ বলি, এটাকে আমরা ব্রাশ বলি। তো এই ব্রাশের অ্যাক্রস আসলে একটা ভোল্টেজ ড্রপ হয়। আর এই কমিউটেশন এবং ব্রাশ, এটা অনলি ডিসি মোটরেই আমরা দেখতে পাবো। হ্যাঁ, অন্য কোনো মোটরে কিন্তু কমিউটেটর বা ব্রাশ আমরা দেখতে পাবো না। তো আমরা যদি কখনো ভাই কোশ্চেন করা হয় যে ডিসি মোটরের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিকের নাম বলো, তখন বলতে হবে যে এখানে আমরা কমিউটেশন এবং ব্রাশ এগুলো ইউজ করি। আর অন্য অন্য কোনো মোটর এটা ইউজ করা হয় না। তো সেক্ষেত্রে এই কমিউটেটর, এটা হচ্ছে ব্রাশ। তো এই ব্রাশের অ্যাক্রসে আসলে একটা ভোল্টেজ ড্রপ হয় আমার সার্কিটে, ব্রাশের কারণে একটা ভোল্টেজ ড্রপ হয়, যেটাই হচ্ছে আমরা এইখানে এই ভি ব্রাশ দিয়ে দেখাইছি। তো এখানে খেয়াল রাখবেন, এমন ভাবে এই ভি ব্রাশটা দিতে হবে যাতে কারেন্ট অলওয়েজ বাধা পায়। যেমন এই কারেন্টটা যখন এদিক থেকে যেতে থাকবে, তখন কি হবে, এই যে ভি ব্রাশের এইখানে একটা ভোল্টেজ ড্রপ করে তার যেতে হবে। এবার আবার এখানে কারেন্ট আসলো এখানে যখন যাবে, তখনও কিন্তু তাকে ভি ব্রাশকে অতিক্রম করে যেতে হবে। এই জন্য এইখানে এইটা প্লাস, এটা মাইনাস, এখানে একটু ভুল দিছে। এইটা আসলে বড় হবে আর ওইটা হচ্ছে ছোট হবে। তো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এভাবে সার্কিটটা আঁকতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটা কেভিএল চালাই,
হ্যাঁ, কেভিএল যদি চালাই, যেটা আমি ক্লাসে দেখাইছি, তো একটু একটু দেখাই আমি। এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এখানে তারপর হচ্ছে এটা প্লাস, আম, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এই অবস্থা আমরা যদি ইকুয়েশনটা চালাই তাহলে কিভাবে আসে দেখেন। এইখান থেকে শুরু করলে আই এ আর এ প্লাস হচ্ছে ভি ব্রাশ প্লাস হচ্ছে ইএ প্লাস হচ্ছে ভিবি, ভিবি মানে ভি ব্রাশ মাইনাস ভিটি ইজ ইকুয়ালস টু জিরো। সো এইখান থেকে আমরা আসলে আলটিমেটলি এটাই পাই, ভিটি ইজ ইকুয়ালস টু আই এ আর এ প্লাস টু ভি ব্রাশ। কারণ কি, এই যে দুইটা ভি ব্রাশ আছে, একটা এই দুইটা, সো টু ভি ব্রাশ প্লাস ইয়ে। সো এই ফর্মুলা, এই যে আমরা কেভিএল চালাইলে এই ফর্মুলাটা বের করছি, এইটাই আসলে আমার এই চ্যাপ্টারের ম্যাথে কাজে লাগে। আর এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে নো লোড কন্ডিশন মিনস কি, এটা হচ্ছে আমার কারেন্ট আইএ। সো নো লোড কন্ডিশন মানে আইএ হচ্ছে জিরো, দ্যাট ইজ এটা ওপেন সার্কিট থাকে। এবং যখন এটা ওপেন সার্কিট হয় তখন আমরা নরমালি ইএ ইজ ইকুয়ালস টু ভিটি ইউজ করব। যদি আপনি এখানে লুপ চালাইলে দেখবেন ইএ ইকুয়ালস টু ভিটি হবে না, আইএ জিরো থাকলেও ভিটি ইজ ইকুয়াল টু কি হয় দেখেন। এখানে এই ইকুয়েশনে আমরা যদি আইএ জিরো বসাই তাহলে আমরা ভিটি ইজ ইকুয়াল টু কি পাবো, ভিটি ইজ ইকুয়াল টু পাবো টু ভিবি প্লাস ইএ। সোজা কথা, ব্রাশ এর ভোল্টেজটা আসে। তো নরমালি আমরা ব্রাশের ভোল্টেজটা যদি নেগলেক্ট করতে পারি, জিরো ধরতে পারি, যদি বাস্তবে না দেওয়া থাকে তাহলে জিরো ধরে নিতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিটি ইজ ইকুয়াল টু ইয়ে পাচ্ছি। তো ব্রাশের কথা কিছু না বলা থাকলে আমরা ভিটি ইজ ইকুয়াল টু ইয়ে বলতে পারবো, সেটাই এইখানে বলছে। সো এরপরে হচ্ছে ডিসি শান্ট মোটর। সো ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে, সো ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে, আম, এটা ফিল্ডটা একই রকম থাকবে। ফিল্ড আগে যে দেখছি আমরা, এই রোটর, সরি, রোটরের পার্টটা, সো এই রোটরের যে পার্টটা আছে এটা আগের মতোই থাকবে, শুধুমাত্র চেঞ্জটা হবে এই স্টেটর পার্টে। সেখানে আপনাদের এটা থাকবে, সরি সরি, এটার সাথে ওই যে ফিল্ড পার্টটা, রোটর পার্টটা একসাথে থাকে। শান্টের ক্ষেত্রে ওই রোটর যে ফিল্ডটা থাকে সেটা এই যে এখানে প্যারালালি থাকবে। সো এই জন্য এই প্যারালাল, যেহেতু শান্ট মানে বোঝায় প্যারালাল, সো এখানে প্যারালাল এটা থাকতেছে আর এফ আর এল এফ। আর এটা এখানে থাকতেছে টার্মিনাল ভোল্টেজ। আর আমাদের এইটা মূলত আমরা ধরবো আইএল, লোড কারেন্ট, কারণ এইখানেই মেইনলি লোডটা লাগানো থাকে। সো এটা হচ্ছে লোড কারেন্ট, এবং লোড কারেন্ট থেকে এইখানে একটা কারেন্ট যাবে ফিল্ড কারেন্ট আইএফ, এবং এখানে একটা কারেন্ট যাবে আর্মেচার কারেন্ট আইএ। এবং আমাদের ফর্মুলাটা হচ্ছে আইএল ইজ ইকুয়ালস টু আইএ প্লাস আইএফ। আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা হচ্ছে ডিসি সিরিজ মোটর, যেটা এখানে আঁকে নাই, সেটা আমি এখানে এঁকে দিছি, দেখেন ডিসি সিরিজ মোটর। এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের ম্যাথের জন্য। নরমালি শান্ট মোটর আর সিরিজ মোটর পরীক্ষা আসে। সো এখানে ইএ, এরপর হচ্ছে আর এ আর এফ এল এফ, অর্থাৎ এবার আর এফ আর এল এফ এরকম প্যারালালি না থেকে এটা হচ্ছে সিরিজে আছে, এবং এটা হচ্ছে ডিসি সিরিজ মোটর। টার্মিনাল ভোল্টেজ ভিটি। সো এখানে যদি একটা লুপ চালান, বা আমরা যেহেতু কারেন্টটা এদিকে থাকবে অলওয়েজ আই এ, এটাই আর্মেচার কারেন্ট, এবং তখন কিন্তু আই লোড কারেন্ট যে কথা, আই ফিল্ড কারেন্টও সেই কথা, এবং আই আর্মেচার কারেন্টও সেম, কারণ সবগুলো সিরিজে আছে। তো এই অবস্থা আইএ এদিকে যদি আমরা দেই তাহলে লুপ চালালে দেখেন ভিটি ইজ ইকুয়াল টু ইএ প্লাস আইএ আর এ প্লাস আর এফ, এই ফর্মুলা চলে আসে। হুম। এরপরে এই পর্যন্ত হচ্ছে মেইন। এরপরে দুইটা আমাদেরকে সার্কিট মুখস্থ রাখতে হবে, এগুলো পরীক্ষায় তো জাস্ট মুখস্থ হিসেবে আসবে। সেটা হচ্ছে এখানে প্লাস মাইনাস ইএ, এখানে ভি ব্রাশটা ঠিকভাবেই দিছে। আর এখানে আর এ, তারপর হচ্ছে কি আর শান্ট জে এক্স শান্ট, এটা কি শর্ট শান্ট কম্পাউন্ড ডিসি মোটর। সেখানে এটা আর শান্ট, এটা জে এক্স শান্ট, এটা আর এস জে এক্স এস, এভাবে দিতে হয়। আর এটা আই এল হবে, আর এটা হচ্ছে আই এ হবে। আর এই অবস্থায় এটা হচ্ছে লং শান্ট কম্পাউন্ড ডিসি মোটর। সো শর্ট শান্ট এবং লং শান্টের পার্থক্য হলো শর্ট শান্টে আর শান্ট জে এক্স শান্ট মাঝে থাকে, আর লং শান্টের ক্ষেত্রে আর শান্ট জে এক্স শান্টটা এক ডান পাশে চলে যায়। তখন সার্কিটটা এভাবে চলে আসে। সো এই ইকুইভ্যালেন্ট সার্কিট সবগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এছাড়া আমাদের আরো দুইটা ফর্মুলা মনে রাখতে হবে, যেগুলো আমরা আগেও শিখছি। সেটা হচ্ছে ইএ ইজ ইকুয়ালস টু কে ফাই ওমেগা, কোনটাকে আগেই পড়ানো হয়েছে।
এবং আরেকটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু কে পাই আই এ। এই দুইটা ফর্মুলা একটু মনে রাখতে হবে আমাদেরকে। ওকে, তো আমরা এখন এখান থেকে যদি একটা ম্যাথ দেখি, তারপর আমরা বইয়ের ম্যাথেও যাব। সো এখান থেকে আহ, আচ্ছা এটা পরে আসি, আমরা আসলে তাইলে বইয়ের ম্যাথটা আগে একটু করে আসি। বইয়ের যে আমাদের 8.1, এখান থেকে বইয়ের একটা এক্সাম্পল আমরা পড়াবো 8.1। সো এইটা একটু দেখে আসি। সো এখানে কি বলছে, একটা 50 হর্স পাওয়ার 250 ভোল্ট 1200 আরপিএম এর ডিসি শান্ট মোটর, ঠিক আছে, শান্ট মোটর কিন্তু উইথ কম্পেনসেটিং উইন্ডিংস হ্যাজ অ্যান আর্মেচার রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর্মেচার রেজিস্ট্যান্সটা বলা আছে কত, সেটা হচ্ছে 0.06 ওহম। Field current has a total resistance of are adjustable and field resistance সহ 50 ওহম আছে, which produces a no load speed of 1200 rpm. That means আমাদের এখানে যদি কোনো লোড না থাকে, দ্যাট মিন্স যখন আমাদের লোডটা আইএল 0 হবে তখন হচ্ছে 1200 rpm. There are 1200 টার্নস পার পোল অন দ্য শান্ট ফিল্ড উইন্ডিং। এটা জাস্ট কতগুলো প্যাচ আছে সেটা বলছে। এবার বলছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দিস মোটর when its input current is 100 ampere. সো আমরা জানি যে আমাদের স্পিড বের করার যে মেইন ফর্মুলা সেটা ছিল ইএ ইজ ইকুয়ালস টু কে ফাই ওমেগা। এখন আমাদের কিন্তু দেখেন নো লোড স্পিডটা বলা আছে। সো নো লোড স্পিডটা যদি বলা থাকে, তো নো লোড স্পিড অবস্থায় কি হবে আপনার ওমেগা 1 যেটা, হ্যাঁ, বা এন ওয়ান, এন ওয়ান ধরলাম, সেটা দেওয়া আছে 1200 আরপিএম। সো মূলত ওমেগা দ্বারা রেড পার সেকেন্ড বোঝায়, তো আমরা নর্মালি আরপিএম বুঝাইলাম, অসুবিধা নেই। আর সেই অবস্থায় ইএ ওয়ান কত, তো এই সেই অবস্থায় ইএ ওয়ান কিন্তু মূলত ভিটি ওয়ান এর সমান, কারণ আমরা জানি নো লোড অবস্থায় আপনার এখানে নর্মালি নো লোড যদি হয়, অর্থাৎ এইখানে আইএলটা 0, তো এই অবস্থায় আমার ইএটা নর্মালি ভিটির সমান হয়। হ্যাঁ, তো তখন আসলে 250 হবে। ঠিক আছে, 250 হওয়ার কথা। কিছু কি কমে যাবে? আরে দেওয়া আছে, আইএ বের করতে পারবে, ভিটি 250 দেওয়া আছে, জিরো, আইএ তো জিরো। সো এখানে আমরা ইয়ে ইয়ে করে বিটি 250 হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে ইএ ওয়ান আমরা 250 পাইলাম, ওমেগা ওয়ান পাইলাম। এখন আমরা জানি এই ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি, এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি ইএ টু বাই ইএ ওয়ান ইজ ইকুয়াল টু ওমেগা টু বাই ওমেগা ওয়ান। এখানে ওমেগা ওয়ান জানি, ইএ ওয়ান জানি, এখন সামহাও আমরা যদি ইএ টুটা বের করতে পারি তাইলেই আসলে আমরা ওমেগা টুটা বের করতে পারবো। তো এখন এই ইএ টুই বের করা হয়েছে কিভাবে দেখেন, এইখান থেকে আমরা যদি লুপ চালাই, ফর্মুলা দিয়ে লুপ চালাই, তাইলেই আমরা পেয়ে যাবো। এই যে এখানে ফার্স্ট ফর্মুলাটা আনছে, এটা আমরা দেখাইছি, এখানে ওমেগা টু আর ওমেগা ওয়ান দিছি আমরা, তো এই ফর্মুলাটা আসছে। এবার বলছে কি এক নো লোড দ্য আর্মেচার কারেন্ট ইজ জিরো, এক নো লোডে আমাদের আইএটা জিরো হবে, এই যে আর্মেচার কারেন্টটা জিরো হবে, এবং সেই সময়ে ইএ ওয়ান ইজ ইকুয়াল টু ভিটি ইজ ইকুয়াল টু 250 ভোল্ট, হোয়াইল দ্য স্পিড 1200 আরপিএম। ইফ উই ক্যান ক্যালকুলেট দ্য ইন্টারনাল জেনারেটেড লোড অ্যাজ এনি আদার লোড, দ্যাট ইজ, এখানে যেমন বলছে 100 অ্যাম্পিয়ার, 200, 300, এই প্রত্যেকটাকেই যে আমরা যদি জাস্ট এই ইনফরমেশন দিয়ে এদের ইএ গুলো বের করতে পারি, তাইলে আমরা এই ফর্মুলায় জাস্ট বসাই দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডটা পেয়ে যাব। তো সেইটাই এখানে করা হয়েছে, দেখেন ইট উইল বি পসিবল টু ডিটারমাইন, হ্যাঁ এটাই করা হয়েছে। কিভাবে, এবার এই লুপ, এই যে এইখান থেকে আমরা কি করতে পারি খেয়াল করেন, যদি বলে যে ইফ ইনপুট কারেন্ট ইজ 100 অ্যাম্পিয়ার, এর মানে কি আইএল এর ভ্যালু কত, 100, ঠিক আছে, ইনপুট কারেন্ট 100 মানে এখানে আইএল এর ভ্যালুটা 100 অ্যাম্পিয়ার। তো এটা যদি 100 হয়, আর এটা কত টার্মিনাল ভোল্টেজ বলা আছে কত, ওই যে ওইখানে যে 250 ভোল্ট বলা আছে এটা টার্মিনাল ভোল্টেজ। তো আমরা যদি এই 250 এটা পাই, তাইলে আমরা এই কারেন্ট আইএফ টা বের করে ফেলতে পারবো। আইএফ টা কত হবে, আইএফ ইজ ইকুয়ালস টু হবে এই যে দুই প্রান্তের ভোল্টেজ ভিটি, সেটা কত 250, হ্যাঁ, ডিভাইডেড বাই হইলো এই রেজিস্ট্যান্স, এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দেখেন আর অ্যাডজাস্টেবল প্লাস আর এ বলা আছে 50 ওহম। সো এইখান থেকে আমরা 50 যদি দেই তাহলে 5 আসে।
সো 5 অ্যাম্পিয়ার হচ্ছে আমার ফিল্ড কারেন্ট। তো এখান থেকে লোডে যাচ্ছে 100 অ্যাম্পিয়ার, এই যে এটা এখানে লোডে আমার যাচ্ছে 100 অ্যাম্পিয়ার, আর এখানে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাইলে আমরা এখানে কত যাচ্ছে 95 অ্যাম্পিয়ার। এ বুঝছি না বুঝিনি, একেবারে ইজি। জাস্ট ফর্মুলাটা কি, IL ইজ ইকুয়াল টু IA প্লাস IF। সো এটা 100, এটা 5, দ্যাট মিন্স IA হচ্ছে 95 অ্যাম্পিয়ার। সো এখানে 95 অ্যাম্পিয়ার যাচ্ছে। এরপর আমরা যদি এখানে একটা লুপ চালাই, দেখেন এই লুপে সবই জানা আছে, শুধু ইটা আননোন আছে। তো ওই ইকুয়েশন এখানে লুপ চালাই যে ইকুয়েশন পাবো, এখানে আই এর ভ্যালুটা বসাইলে আমরা ই এর ভ্যালুটা পেয়ে যাবো। এই যে সেটাই করছে, দেখেন কি করছে, আই ইজ ইকুয়াল টু IL মাইনাস IF, সেখান থেকে বের করে আলটিমেটলি 95 পাইছে। পাওয়ার পর এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে ওই লুপ চালায় পাইছে ই ইজ ইকুয়াল টু বিটি মাইনাস IA আর পরে আলটিমেটলি ই এর ভ্যালু পাইছে কত 244.3। আগে ছিল কত, নো লোড অবস্থায় ছিল 250, সেখান থেকে কমে 244.3 হয়েছে। মানে লোড বাড়লে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ ই এর নাম তো মূলত ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ, সেটা কমে গেল। তো এরপর জাস্ট NM2 এখানে বসাইছে। সো মনে রাখবেন এখানে NM1 এর ইউনিট যদি হয় RPM, তাহলে NM2 RPM এ পাবেন। এটা যদি থাকে রেড পার সেকেন্ডে, তাহলে এটাও রেড পার সেকেন্ডে পাবেন। এটার যে ইউনিট হবে এটারও সেম ইউনিট হবে। তো এইখান থেকে আমরা পাচ্ছি 1173 RPM। তো আগে ছিল 1200, তার থেকে কিন্তু তার স্পিড কমে 1173 RPM হয়েছে। এটা হচ্ছে শান্ট মোটরের বৈশিষ্ট্য, যে লোড বাড়লে এর স্পিডটা কমে যায়। অনুরূপভাবে IL যদি 200 অ্যাম্পিয়ার হয় তাহলে কি হবে, ঠিক সেম, আপনার সব ক্যালকুলেশন সেম, জাস্ট এখানে 200 বসায় আমার 195 আসলো। আর যেহেতু এখন লোড বাড়ছে, স্পিড দেখবো আমরা আরো কমে গেছে, ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ আরো কমে গেছে। সেটাই হয়েছে, দেখেন ই এর ভ্যালুটা আসছে এইটা আলটিমেটলি 1144, অর্থাৎ আমার স্পিডটা আরো কমে গেছে। সো এইভাবে সি হচ্ছে IL 300 অ্যাম্পিয়ার দিয়ে বের করছে। তো এটা আমরা আপনারা ইজিলি বের করে ফেলতে পারবেন। এইভাবে আমরা এ বি সি এটা করতে পারবো। ডিতে বলছে প্লট দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক অফ দিস মোটর। হ্যাঁ, এবার বলছে যে এই রোটরের একটা, এই মোটরটা একটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক আছে। তো টর্ক ফার্স্টে বের করতে হবে। সো টর্ক বের করার ফর্মুলা কি, এই জন্য আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে P কনভার্টেড ইজ ইকুয়ালস টু EAI আর ওমেগা এম টাউ ইনডিউসড। এটা আমরা সিনক্রোনাস জেনারেটরেও এই ফর্মুলা দেখছি, যে P কনভার্টেড হচ্ছে ওমেগা এম টাউ ইনডিউসড, আর এর সাথে EAI এর পার্টটা নতুন আসছে। তো এইখান থেকে আমরা ফ্রম দিস ইকুয়েশন আমরা এটা জাস্ট মনে রাখবেন, তাইলেই হবে। এবার হচ্ছে টাউ ইনডিউস এর ফর্মুলা আসলো কি, EAI এ ডিভাইডেড বাই ওমেগা এম, ঠিক না? এই দুটো ফর্মুলা যদি আমরা দেখি, তাইলেই আমরা পাবো যে EAI ইজ ইকুয়াল টু ওমেগা এম টাউ ইনডিউস। সেখান থেকে টাউ ইনডিউস হচ্ছে EAI এ বাই ওমেগা এম। এখন ইএ কত, এখন দেখেন ওই যে তিনটা কেস আমরা পড়ছি 100, 200 আর 300 অ্যাম্পিয়ার। তো 100 অ্যাম্পিয়ারের জন্য ইএ আমরা বের করছি, তখন যেটা হয়েছে সেই ইএটা বসাবেন, আইএটা বসাবেন, তারপর ওমেগা এমটা, যেহেতু ওমেগা এম কাজেই আপনার আগে পাইছেন আরপিএম এ, ওই আরপিএম এ যেটা পাইছেন ওটা টোয়াইস পাই বাই 60 দিয়ে গুণ দিলে আপনি রেড পার সেকেন্ডে পাবেন। তো রেড পার সেকেন্ডে নিয়ে নিতে হবে, সেটাই করছে। দেখেন এটা দিয়ে কি করছে, টোয়াইস পাই বাই 60 দিয়ে গুণ দিছে কিন্তু এখানে, এই যে 1 মিনিট বাই 60, অত কিছু লাগবে না, মেইনলি 1173 ইনটু টোয়াইস পাই বাই 60 করবেন, যেটা পাবেন সেটা হচ্ছে এখানে বসাবেন। বসালে দেখবেন এটা নিউটন মিটার, টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। তারপরে 200 এর জন্য অনুরূপভাবে বের করবেন, 300 এর জন্য অনুরূপভাবে বের করবেন, এই সেম ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তিনটার জন্য বের করবেন। তাহলে দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, দেখছেন আপনার যত আপনি লোড বাড়াচ্ছেন, লোড বাড়ালে আপনার কিন্তু টর্ক বাড়তেছে। এটাই স্বাভাবিক, খেয়াল করেন, চিন্তা করেন, একটা মোটরে আপনি লোড বাড়াচ্ছেন, লোড বাড়া মানে আস্তে আস্তে ভারী জিনিস যুক্ত করতেছেন। ধরেন প্রথম যে চাকাটা যুক্ত করছেন মোটরের সাথে, সেই চাকাটা যে মানে 1 কেজি ছিল, পরে আরেকটা চাকা যুক্ত করছেন যেটা 2 কেজি ছিল। তো ভার যত বাড়বে তাহলে তো মোটরের লোড বাড়তেছে, তখন কিন্তু কারেন্টটা বেড়ে যাবে, কারেন্টের সাথে সাথে টর্ক গুলা বেড়ে যায়, কারণ ভারী জিনিস ঘুরাইতে বেশি টর্ক লাগে। তো এখানে দেখেন 190 নিউটন মিটার, 388, 587 অর্থাৎ টর্ক বেড়ে যাচ্ছে। আর দ্য রেজাল্টিং টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক ফর দিস মোটর ইজ প্লটেড ইন ফিগার 8, এখানে স্পিড যেটা পাওয়া যাচ্ছে সেটা এখানে আছে। এটা হচ্ছে এই যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, তো নরমালি দেখা যায় আপনার শান্ট মোটরের ক্ষেত্রে এটা লিনিয়ার। হ্যাঁ, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিকটা লিনিয়ার। আপনার এদিকে আপনার টর্ক যত বাড়তেছে স্পিড তত কমতেছে, ঠিক আছে? আপনার টর্ক যত বাড়বে স্পিড কিন্তু তত কমবে। তো এইটা পরীক্ষায় থাকতে পারে। তো ডিসি মোটর দিয়ে যদি আমি কোশ্চেন দেই, তাহলে এই যে শুধুমাত্র এক্সাম্পল 8.1 এইটাই আপনাদের এইখান থেকে বই থেকে পড়তে হবে, এবং এর কারেসপন্ডিং যে এক্সারসাইজ আছে
অর্থাৎ আপনি এটার যে 8.1 এ আমি যা শিখাইছি এই ফর্মুলা দিয়ে এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে একটু এই বইয়েরই এক্সারসাইজের প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করবেন। এর বাইরে আর কিছু এখান থেকে লাগবে না, বই থেকে আর কিছু লাগবে না। এই গ্রাফটা সহ করতে হবে, এই গ্রাফটা কিভাবে প্লট করছে সেটা সহ লাগতে পারবে, এই 3টা পয়েন্ট বের করছে করে অ্যাড করছে এভাবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম ডিসি মোটরের ক্ষেত্রে। এরপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল। এখান থেকে জাস্ট এটা মুখস্থ রাখবেন যে স্পিড কন্ট্রোল অফ শান্ট ডিসি মোটর। শান্ট ডিসি মোটরের স্পিড কিভাবে কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে এই যে এই 3টা উপায়ে আমরা কন্ট্রোল করতে পারি, এটা তো মনে রাখবেন। অ্যাডজাস্টিং দ্য ফিল্ড রেজিস্ট্যান্স, আমরা ফিল্ড রেজিস্ট্যান্সকে অ্যাডজাস্ট করে ওই যে আরএফ, ওইটাকে অ্যাডজাস্ট করলে আরএফ অ্যাডজাস্টের মাধ্যমে আইএফ আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এবং এই আইএফ এর মাধ্যমে মূলত আমরা ইয়ে ইজ ইকুয়াল টু যেহেতু কে ফাই ওমেগা, হ্যাঁ, তাহলে আইএফ যদি চেঞ্জ করি, আইএফ মানেই তো আসলে ফাই, তো আইএফ মানে ফাই চেঞ্জ করব, তো ফাই এর মাধ্যমে আমরা ইএ কে চেঞ্জ করতে পারি, আর ই এর মাধ্যমে আমরা আবার স্পিডকেও আমাদের চেঞ্জ করতে পারবো। সো আলটিমেটলি আমরা ফিল্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা স্পিডটা চেঞ্জ করতে পারবো। মেইন কথা আরএফ এর মাধ্যমে আইএফ চেঞ্জ হবে, আইএফ এর মাধ্যমে ফাই চেঞ্জ হবে, ফাই এর মাধ্যমে ইএ চেঞ্জ হবে, আর ই এর মাধ্যমে ওমেগা চেঞ্জ হবে। আর অ্যাডজাস্টিং দ্য টার্মিনাল ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য আর্মেচার। সো আমরা যদি টার্মিনাল ভোল্টেজ, এটা যদিও লেস কমন মেথড অফ স্পিড কন্ট্রোল, ও না সরি, সেটা হচ্ছে লেস কন্ট্রোল মেথড হচ্ছে এই 3 নাম্বার। আর 2 নম্বরে টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল করে করতে পারি। টার্মিনাল ভোল্টেজ মানে আমাদের যে ভিটিটা থাকবে, এই ভিটিকে যদি আমরা কাইন্ড অফ চেঞ্জ করি তাহলে তো আসলে আমাদের ইএটা চেঞ্জ হবে, আর ইএ চেঞ্জ হইলেই তো আমাদের স্পিডটা চেঞ্জ হবে। আর লাস্ট হলো ইনসার্টিং এ রেজিস্টর ইন সিরিজ উইথ দ্য আর্মেচার সার্কিট। আরেকটা হচ্ছে আমাদের যে আর্মেচার সার্কিটটা ছিল ওর সাথে আমরা একটা রেজিস্ট্যান্স যদি অ্যাড করি, রেজিস্ট্যান্স অ্যাড করলে আইএ কমে যায় বা তার মাধ্যমে ইএ কমে যায়, এভাবে আমরা স্পিডটা চেঞ্জ করতে পারি। বাট এটা খুব একটা ইউজ করা হয় না, কারণ আর্মেচারে আমরা নরমালি কিছু অ্যাড করতে চাই না। সেটা নিয়ে আসলে এখানে আম, কথা বলছি বিভিন্নভাবে, এই যে ফিল্ড রেজিস্ট্যান্স চেঞ্জ করলে কি হয় না হয় সেগুলো। তো এগুলো আমাদের আসলে লাগবে না, আপনারা এই 3টা কারণ একটু মনে রাখবেন যে শান্ট ডিসি মোটরের ক্ষেত্রে স্পিড কিভাবে কি চেঞ্জ করা হয়। আর এখান থেকে আমরা তেমন কিছু পড়াবো না। এরপরে আমরা একটু আমাদের মেইন গাইড বইটায় চলে যাই। তো এইখান থেকে এই ম্যাথটা লাগবে। এই পরীক্ষাটা কিন্তু এইগুলো কিন্তু চাকরির এই বইটা দেখতেছেন, এগুলো চাকরির পরীক্ষার কোশ্চেন, যে বাংলাদেশ এগ্রিকালচার মানে ডেভেলপমেন্ট বোর্ড বা কিছু একটা কর্পোরেশন সম্ভবত আমার কথা। তো যাই হোক, ওগুলা বুয়েটে পরীক্ষা হয়েছিল, চাকরির পরীক্ষা আপনাদের ইঞ্জিনিয়ারিং যেগুলো ম্যাক্সিমাম বুয়েটে হয়। তো এই পরীক্ষার কোশ্চেনটা আমরা একটু দেখবো। So a DC series motor operates at 800 rpm with a line current of 100 ampere. So a DC series motor operates at 800 rpm. So 800 rpm ধরলাম আমরা, ওমেগা 1 দেওয়া আছে, তারপরে কি লাল কালি 800 rpm with a line current of 100 ampere, লাইন কারেন্ট দেওয়া আছে from 230 ভোল্ট ভোল্ট, কি বলছে 200 মেইন, 230 ভোল্ট মেইন মানে টার্মিনাল ভোল্টেজটা হলো 230 ভোল্ট, সেটাই বললো। ইটস আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স, আর্মেচার মানে আর এ দেওয়া আছে 0.15 ওহম, ইটস ফিল্ড রেজিস্ট্যান্স ইজ 0.1 ওহম দেওয়া আছে। ফাইন্ড দ্য স্পিড at which the motor runs at a find the speed at which the motor line current is 25 ampere, assuming that the flux at this current is 45% of the flux at 100 ampere. So এখানে আমাদের ফ্লাক্সটাও চেঞ্জ করছে, কাজেই আমরা যে আগে ইএ প্রপোর্শনাল টু ওমেগা ইউজ করছিলাম, তো বুঝতেই পারতেছেন এখন কিন্তু সূত্রটা এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমরা কোথায় লিখবো, কারণ দেখেন ইএ ইজ ইকুয়াল টু আমরা জানি কে ফাই ওমেগা। আপনি তখনই ইএ প্রপোর্শনাল টু ওমেগা লিখতে পারবেন যখন কে ও কনস্ট্যান্ট, ফাই ও কনস্ট্যান্ট। তো কে তো অলরেডি কনস্ট্যান্টই আমরা জানি, বাট ফাই কনস্ট্যান্ট তখনই হবে যখন ফিল্ড কারেন্ট সেম হবে, হ্যাঁ, বা ফ্লাক্স চেঞ্জ না হবে। কিন্তু এখানে বলেই দিছে দ্যাট দ্য ফ্লাক্স এট দিস কারেন্ট ইজ 45% অফ দ্য ফ্লাক্স অফ 100 অ্যাম্পিয়ার, মানে যখন লোড ছিল 100 অ্যাম্পিয়ার তখন যে ফ্লাক্স ছিল
25 অ্যাম্পিয়ার, যখন লোড কমে গেছে তখন ফ্লাক্সও 45% কমে গেছে। তো আলটিমেটলি তখন সূত্রটা দাঁড়াবে এরকম, EA2 বাই EA1 is equals to phi2 omega 2 divided by phi1 omega 1। ঠিক আছে, আগে এই phi1 phi2 সমান ছিল, এটাকে কাটাকাটি করে আমাদের omega 2 by omega 1 আসছে। তাই প্রপোর্শনাল সম্পর্ক এগুলো আপনারা জানেন। তো এইখান থেকে আমাদের মূলত EA2 টা বের করতে হবে, সরি omega 2 টা বের করতে হবে। সো omega 2 বের করতে যদি হয় তাহলে দেখেন ম্যাক্সিমাম সবই দেওয়া আছে। আপনার EA2 কত দেওয়া আছে, ও সরি EA1 আর EA2 বের করতে হবে। কারণ দেখেন যখন 100 অ্যাম্পিয়ার তখন 230 ভোল্ট হলো টার্মিনাল ভোল্টেজ VT, ইয়ে তো পাই নাই। কাজে আপনার এখান থেকে ফর্মুলা থেকে ইয়ে বের করতে হবে। এখন ফর্মুলা থেকে কিভাবে বের করবেন দেখেন, ডিসি সিরিজ মোটর বলছে। এখন সিরিজ মোটরের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ সিরিজ মোটরের ক্ষেত্রে আমাদের ছবিটা আঁকতে হবে। হ্যাঁ, তো সিরিজ মোটরে যদি আমরা ছবিটা আঁকি, দেখেন আমরা একটা নতুন পেজে যাব। সো সিরিজ মোটরের ক্ষেত্রে এখানে RA, এটা হচ্ছে RF, এটা হচ্ছে LF, এরকমই তো। এটা হচ্ছে ইএ, ঠিক আছে ইএ। তাহলে এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ VT, এখানে হচ্ছে RA, এখানে হচ্ছে RF, এখানে হচ্ছে LF। এই তো হচ্ছে আমাদের সিরিজ মোটর। কারেন্টটা যাবে এখান থেকে IA। তাহলে আমরা যদি লুপ চালাই বা কারেন্ট এদিকে এদিক থেকে যদি লুপ চালাই, এখানে প্লাস, এটা এটা হবে প্লাস, এখানে এখানে হবে মাইনাস, আবার এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে মাইনাস VT প্লাস IA RA প্লাস RF, মানে এই দুইটা তো সিরিজে আছে রেজিস্ট্যান্স, তো RA প্লাস RF করে IA করলাম প্লাস ইএ ইজ ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি VT ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ইএ প্লাস IA ইনটু RA প্লাস RF। সো ওই ম্যাথটাই আপনি যদি দেখেন, আপনার আমার মূলত বের করতে হবে কি, ভিটি দেওয়া আছে, IA দেওয়া আছে, RA প্লাস RF দুইটাই সবই দেওয়া আছে, শুধুমাত্র ইএটা দেওয়া নেই। সো এই ফর্মুলা থেকে আমরা ইএটা বের করে ফেলবো। এই ফর্মুলা ভিটি মাইনাস IA ইনটু RA প্লাস RF, এই ফর্মুলা দিয়ে আমরা ইএটা বের করবো। সো এই ফর্মুলাটা আমাদের মেইনলি ওইখানে কাজে লাগবে। সো দেখেন এটাই আমরা এখানে কাজে লাগাবো, যে আমাদের ইএটা কি, আমাদের ইএ হচ্ছে VT মাইনাস IA ইনটু RA প্লাস RF। সো এই ফর্মুলাটা ইউজ করে আমি ইএ বের করব। তো প্রথম কেসে দেখেন VT দেওয়া আছে কত 230 ভোল্ট, IA দেওয়া আছে কত 100 অ্যাম্পিয়ার, RA আর RF দুইটাই দেওয়া আছে 0.15 আর 0.1 ওহম। সো এই ফর্মুলা যদি ইউজ করেন তাহলে ইএ 1 আমরা পেয়ে যাব। অনুরূপভাবে VT যদি 230, VT চেঞ্জ হবে না, VT 230 থাকবে, বাট IA টা 25 করে করব, তাইলে যে পাবো সেটা হচ্ছে আমাদের ইএ 2। তাহলে ইএ1 ইএ2 পাইলাম, আমার আর কি কি লাগবে এই ফর্মুলায়, ইএ1 ইএ2 পাইছি, আর হলো phi1 by phi2, সেটা বলছে কি দেখেন, সেটা বলছে assuming that the flux at this current is 45% of the flux, that is 100 ohm, that means phi2 by phi1 is equals to 0.45। কারণ যদি phi1 100 হয়, হ্যাঁ phi1 যদি 100 হয় তাহলে phi2 হবে 45, এইটাই এইখানে বলছে that the flux at this current is 45% of the flux of 100 ampere। 100 ampere সময় যে ফ্লাক্স ছিল তার 45% ফ্লাক্স থাকবে 25 অ্যাম্পিয়ারের সময়। তাইলে এখানে phi1 যদি 100 হয়, phi2 হচ্ছে 45, তাহলে phi2 by phi1 0.45। তাহলে আমরা phi2 আর phi1 এক্স্যাক্টলি না পাইলেও এই অনুপাতটা পাইছি কত 0.45। তাহলে এই অনুপাতও জানি, ওমেগা 1 ও জানি, EA2 by EA1 EA2 জানি, EA1 ও জানি, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা ওমেগা 2 টা বের করে ফেলতে পারবো। ম্যাথটা বেশ মজার, একটু আপনারা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এই যে এখানে দেখেন আমি যেটা বলছি সেই সূত্রই এখানে কিন্তু ইউজ করছে। তো এখানে ফ্লাক্সটা দেখেন একবারে আপনি এই যে phi2 is equal to 0.45 I1, এইখান থেকে কিন্তু আপনি phi2 by phi1 is equals to 0.45 এটা লিখে ম্যাথটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে অ্যান্সার ভুল থাকতে পারে, আমি অ্যান্সার মিলাই দেখি নাই ঠিক আছে কিনা। তো অ্যান্সার নিয়ে আমাদের খুব একটা বোঝার দরকার নেই, আমাদের মেইন হচ্ছে আপনার ফর্মুলাগুলো অনুযায়ী ঠিকঠাকভাবে আগাইছেন কিনা সেটাই দেখার বিষয়। এই ব্যাক ইএমএফ টা একটু পড়েন, হোয়াট ইজ দ্য ব্যাক ইএমএফ অফ ডিসি মোটর।
হ্যাঁ, ডিসি মোটরের ব্যাক ইএমএফটা কি? ব্যাক ইএমএফ হচ্ছে কি, এই যে এটা আমরা সিনক্রোনাস জেনারেটরও পড়াইছিলাম যে আমাদের এই ম্যাগনেটের ভিতরে আমাদের যে এই লুপটা এভাবে ঘুরতেছে, এই লুপটা যখন ঘুরে, হ্যাঁ, যেহেতু এখান থেকে কারেন্টও যাচ্ছে, হ্যাঁ, কাজে এর নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কারণ এই একে তো এই ম্যাগনেটিক ফিল্ড মানে আমাদের এই তো পার্মানেন্ট ম্যাগনেট, তাই না? এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এর মধ্যে না আমরা একটা লুপ দেই। তো এই যে লুপের মধ্যে আমরা যে কারেন্ট যায়, হ্যাঁ, এর ফলে আবার একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। হ্যাঁ, যেই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের এই মেইন ম্যাগনেটিক ফিল্ডকে একটা বাধা দেয়। ঠিক আছে? লেন্জের ল অনুসারে যেহেতু এখানে একটা লুপে কারেন্ট যাচ্ছে, কাজে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের মেইন যে এই যে নর্থ সাউথের যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে একটা অপোজ করে বা বাধা দেয় বা এটা ডিস্টরশন সৃষ্টি করে। এইটাকে আমরা আবার বলি ব্যাক ইএমএফ। হ্যাঁ, সো আবার একটু পড়ি এখানে, মানে সরি একটু ভুল বলছি, সেটা হচ্ছে আমি যেটা বলছি সেটাকে বলে আর্মেচার রিঅ্যাকশন। সরি সরি, এটা একটু পড়াইতে চাইছিলাম, যাক লাগবে না আপনার সিএসি। আর্মেচার রিঅ্যাকশন, আমি একটু আগে যেটা বলছি সেটা ছিল আর্মেচার রিঅ্যাকশন, যে এই যে লুপটা ঘুরতেছে রোটর, তার নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড যে অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ডকে ডিস্টর্ট করে, এটাকে বলে আর্মেচার রিঅ্যাকশন। আর এই যে লুপটা ঘুরতেছে, হ্যাঁ, এই লুপটা যেহেতু একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরতেছে, এর নিজস্ব আবার একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, যেটা হচ্ছে আমাদের লেন্স এবং ফ্যারাডে মিলে বলছে যে একটা লুপ যদি তোমার লুপের মধ্যে আবদ্ধ ম্যাগনেটিক ফিল্ডে যদি চেঞ্জ হয় তাইলে সেখানে একটা ভোল্টেজ আবিষ্ট হয়। হ্যাঁ, এই যে ভোল্টেজটা আবিষ্ট হইলো সেটা আমি যে এখানে একটা ভোল্টেজ দিতেছি, এই ভোল্টেজের বিরোধী। আর্মেচার রিঅ্যাকশন কাজ করে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে, আর ব্যাক ইএমএফ কাজ করে মেইনলি ভোল্টেজ নিয়ে। তো আমার এই লুপটা ঘোরার কারণে যে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, সেই ভোল্টেজটা আমাদের মেইন যে এখানে ডিসি ভোল্টেজটা অ্যাপ্লাই করছি তাকে অপোজ করে। এইটাকে আমরা বলতেছি ব্যাক ইএমএফ। এই যে when the armature of a DC motor rotates, the conductors also rotate in the magnetic field. According to Faraday's laws of electromagnetic induction, EMF is induced in the conductors, whose direction is found by the right hand rule is in opposite the applied voltage. আমরা as a applied voltage voltage apply করি, তার বিপরীত দিকে কাজ করে, এই জন্য এটাকে আমরা বলি ব্যাক ইএমএফ অফ ডিসি মোটর। আচ্ছা, গেল। এটা লাগবে না, এটা কঠিন, এই জন্য আমরা বাদ দিলাম। এটা আমাদের চাকরির পরীক্ষায় লাগতো, যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে এই কোশ্চেনটা আসছিল 18 সালে। এরপরে হচ্ছে এই চ্যাপ্টারে লাস্ট যে আরেকটা ম্যাথ শিখবো সেটা হচ্ছে এটা 4 নম্বর ম্যাথটা। এই ম্যাথটা লাগবে না, এই যে এই ম্যাথটা লাগবে না, এই 3 নম্বর এই ম্যাথটা লাগবে না, এটা কঠিন। এটা ইলেকট্রিক্যাল হইলে আমি দেখাইতাম। এখানে হচ্ছে 250 ভোল্ট শান্ট মোটর। এখানে কি বলছে, একটা এটা আসছে কোথায়, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। এই যে পিসিএল যেগুলো দেখবেন পাওয়ার কোম্পানি লিমিটেড, এর প্রত্যেকটা স্যালারি হচ্ছে অনেক বেশি, একেবারে 80,000 বা তারও বেশি হবে। আর সব মিলে অ্যাভারেজ 1 লাখ টাকার মতো। আর চাকরির সিকিউরিটি ভালো, তবে প্রেশার আছে অনেক বেশি, প্রেশার আছে। যাই হোক, আমার মতে আসলে পাওয়ার একটা কোম্পানির যদি নিরিবিলি জীবন চায় তাহলে ঠিক আছে। আর যাই হোক, ওই লাইনে যাবো না, পড়াশোনায় যাই। এই 250 ভোল্ট শান্ট মোটর উইথ আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে। এবার কিন্তু কি বলছে, শান্ট মোটর, সিরিজ না কিন্তু। তো উইথ আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে অফ 0.5 ওহম, রানস এট 600 আরপিএম অন ফুল লোড। তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে, হ্যাঁ, কত স্পিডে রান করে সেটা দেওয়া আছে। অ্যান্ড টেকস অ্যান আর্মেচার কারেন্ট 20 অ্যাম্পিয়ার। আর্মেচার কারেন্টটা দেওয়া আছে 20 অ্যাম্পিয়ার। ইফ রেজিস্ট্যান্স of 1 ohm is placed in the armature circuit, find the speed of at full load torque. অর্থাৎ আপনার মনে আছে কিনা আমি যে স্পিড কন্ট্রোল শিখাইছিলাম সেখানে 3টা মেথড ছিল, 1 2 3। এই 3 নাম্বার মেথডটা এখানে অ্যাপ্লাই করছে, যে আর্মেচারে একটা ফিল্ড রেজিস্ট্যান্স অ্যাড করছে। এখন দেখতে যাচ্ছে যে ফাইন্ড দ্য স্পিড অ্যাট ফুল লোড টর্ক, মানে স্পিডটা বের করতে বলছে। ওই রেজিস্ট্যান্স 3 নাম্বার পদ্ধতিটা ছিল আর্মেচারে একটা রেজিস্ট্যান্স অ্যাড করা। ওই যে একটু আগে পড়াইলাম যে ডিসি শান্ট মোটর স্পিড কন্ট্রোল কিভাবে করে, তো ওইটাই এখানে আমাকে দেখাইতে বলতেছে যে ফাইন, তুমি স্পিডটা বের করো এই 3 নাম্বার, অর্থাৎ আর্মেচার সার্কিটে আমি যেটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করলাম, এরপরে আমাদের স্পিডটা কি হবে সেটা বের করতে বলছে। তো এটা সবগুলোর ক্ষেত্রেই সেম, আসলে আমাদের ফর্মুলাটা বের করাটাই মেইন। তো শান্ট মোটরের ক্ষেত্রে আমরা যদি ছবিটা আঁকতে পারতাম, আমরা এখানে ছবিটা দেখাই। শান্ট মোটরের ক্ষেত্রে কি হবে,
সো শান্ট মোটরের ক্ষেত্রে বেসিক্যালি সো এটা হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ ভিটি, এটা হচ্ছে আমার আরএফ, এটা হচ্ছে এলএফ, এটা হচ্ছে আমার আরএ। তো এইখানেই তারা পরে আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করছে এই যে এই আর এর সাথে, সেটা পরে আসতেছি। আর এইখানে হলো আমাদের ইয়ে, এটা হচ্ছে আমাদের শান্ট মোটর। এখন এখানে কি কি বলছে দেখি আমরা। ভিটি বলছে 250.5, 250.5 বিশ। তাহলে এটা বলছে কত, 250, এটা বলছে 0.5, কোনটা এটা, এটা বলছে 0.5। আর কি বলছে, আইএ বলছে না, আর্মেচার কারেন্ট আইএ বলছে কত, 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আইএ বলছে 20 অ্যাম্পিয়ার। আচ্ছা, এরকম যদি হয় তাইলে এই ফর্মুলা থেকে দেখেন এই ভিটি যদি 250 হয়, এই পয়েন্ট, এই 2 পয়েন্ট আর এই 2 পয়েন্ট মূলত সেম, কাজে এটা ভিটি 250 মানে এই 2 পয়েন্টে আমার আছে 250, এটুকু 250 ভোল্ট, ঠিক না? এটা তো 250। তাহলে আমরা যদি লুপ চালাই তাইলে পাবো, এখানে আমরা যদি একটা লুপ চালাই তাহলে ফার্স্টে পাই এখানে আইএ আর এ, ঠিক না, আইএ আর এ, আইএ আর এ প্লাস আইএ আর এ প্লাস ইএ, প্লাস ইএ, তারপরে পাই কি মাইনাস, এই যে এইটা মাইনাস কি বিটি, এই 250 মানে কি এটা কি বিটি না, তো মাইনাস বিটি ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমার ইএটা বের করতে হবে, তাহলে ইএ ইজ ইকুয়াল টু পাবো ভিটি মাইনাস আইএ ইনটু আরএ। ঠিক আছে, এটা পাবো ইএ ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস আইএ ইনটু আরএ। সো এখান থেকে আমরা মেইনলি টার্গেটটা কি দেখেন, বিটি বলা আছে আমার 250, আইএ বলা আছে কত 20, আর এ বলা আছে কত 0.5। এই ফর্মুলা থেকে আমরা ইএটা বের করে ফেলতে পারি, কত আসবে 10, 240 ভোল্টের মতো। সো ইএ আসলো 240 ভোল্ট, এটা আমরা ইএ 1 পাইলাম। আমাদের স্পিড বের করার ক্ষেত্রে ওই ফর্মুলা ওইটাই থাকে, যদি ইএ 2 বাই ইএ 1 is equal to phi 2 omega 2 by phi 1 omega 1। এর মধ্যে phi 2 আর phi 1 যেহেতু এক্ষেত্রে ফ্লাক্সের কোনো চেঞ্জ বা ফিল্ড কারেন্টের কোনো চেঞ্জ আমরা নাই, এই কারণে এটা বাদ যাবে। ফিল্ড কারেন্টের কোনো চেঞ্জ এখানে হয় নাই। সো ইএ 2 বাই ইএ 1 is equal to omega 2 by omega 1। এইখান থেকে omega 2 is equal to পাবো ইএ 2 by ইএ 1 into omega 1। সো এইখান থেকে ইএ 2 কত, ইএ 2 টা, ও ইএ 2 বের করতে হবে। ইএ 2 টা কি ছিল, ইএ 2 ছিল এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করছি, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স কত অ্যাপ্লাই করছি 1 ওহম। সো এখানে একটা 1 ওহম অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে কি, আপনি পরবর্তীতে যখন ইএ 2 বের করবেন তখন ফর্মুলা এইখানে যেটা সেটাই থাকবে, ইএ 2 ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস আইএ, আর এর জায়গায় হবে আর এ প্লাস ওই যে 0.1 যে অ্যাপ্লাই করছে সেটা। এটা করে যে ইএ 2 টা পাবেন সেইটা এইখানে বসাবেন। তাহলে ইএ 1 পাইলাম, ইএ 2 পাইলাম, আর ওমেগা 1 বলাই আছে কোশ্চেনে কত, এই যে 600 আরপিএম এ করে। তাহলে আমরা এটাও পাইলাম 600, তাহলে ওমেগা 2 টাও আরপিএম এ বের হয়ে যাবে। একেবারে সহজ। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটা বারবার ব্যাক এন্ড ফোর্থ করে দেখে নিলে বুঝতে পারবেন। সো এটাই করছে এখানে, ইএ 1 বের করছে 240 ভোল্ট। এরপর ওই সেম ফর্মুলা ইএ 2 এর জন্য ইউজ করছে, জাস্ট 0.5 এর জায়গায় আপনার রেজিস্ট্যান্সটা 0.5 প্লাস 1 দিছে, পরে পাইছে 220 ভোল্ট। এরপর জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে এটা বের করে ফেলছে। এখানে বলতে এটার কোনো কাজ নাই, এটা অবশ্যই আইএ। এখানে বুঝাইছে যে যেহেতু আর্মেচার কারেন্ট উইল বি দ্য সেম, কাজে ফুল লোড টর্ক আর্মেচার কারেন্ট সেম থাকে, আই এর কোনো চেঞ্জ হয় না, সেটাই বুঝাইছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা তাইলে কি কি শিখলাম। ফার্স্ট অফ অল হচ্ছে সব আমরা ডিসি মোটর কয় টাইপের হয়, 5টা টাইপের হয়, সেই টাইপগুলো শিখলাম, মুখস্থ করতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো শিখলাম, মুখস্থ করতে হবে। তারপরে ম্যাথ শিখলাম, ফার্স্টে এক্সাম্পল 8.1 শিখছি। হ্যাঁ, এখান থেকে আমরা ফার্স্টে এক্সাম্পল 8.1 যে ছিল সেটা শিখছি। তারপর হচ্ছে স্পিড কন্ট্রোলের যে একটা বিষয় ছিল, হ্যাঁ, যে শান্ট ডিসি মোটরের যে স্পিড কন্ট্রোল কিভাবে হয়, এই যে 3টা প্রকার সেটা শিখছি। শেখার পরে আমরা আবার এখানে আসছি, এখানে এসে আমরা 3টা এক্সাম্পল মোটামুটি শিখছি। সেটা হচ্ছে এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 যেটা ব্যাক ইএমএফ কি, তারপর হচ্ছে এক্সাম্পল
3 সরি 4 এই ম্যাথটা শিখছি। ঠিক আছে, তো ডিসি মোটর থেকে আমাদের এগুলাই শিখতে হবে, এগুলো শিখলে মোটামুটি হয়ে যাবে। পাশাপাশি আপনারা এক্সারসাইজ থেকে একটু এই যে যা যা শিখাইছি ফার্স্টে এগুলো শিখবেন, এরপর এক্সারসাইজে গিয়ে এই যে আপনারা যা যা আমরা আমরা শিখাইছি এর মধ্যে যা যা কমন পাবেন এই টাইপের এক্সারসাইজ গুলা থাকবে। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের ডিসি মোটরটা শেষ হলো। তো ডিসি মোটর আর কিছু লাগবে না। আর ডিসি মোটর আর জেনারেটরের মধ্যে শুধু পার্থক্য কোথায়, সেটা হচ্ছে এই কারেন্টের দিকে। মোটর হলে কারেন্টের দিক এদিকে হয়, আর জেনারেটর হলে কারেন্টের দিক এই এদিকে হয়। এখন আমরা আমাদের এই সিলেবাসের লাস্ট টপিকে যাব। এই টপিক নিয়ে খুব সবাই ভয় পাওয়ার কারণ নাই যে নতুন আর একটা টপিক শুরু করতেছি, এমন কিছুই না। ইন্ডাকশন মোটরটা আমরা একটু জানবো, কারণ যেহেতু ইলেকট্রিক্যাল টেকনোলজি শিখতেছি কাজে আমাদের সব ধরনের মোটর জেনারেটর সম্পর্কে জানাটা জরুরি। আমরা সবগুলোই আলাপ করছি, অল্টারনেটর দ্যাট ইজ সিনক্রোনাস জেনারেটর বা সিনক্রোনাস মোটর, তারপরে আলাপ করলাম ডিসি মোটর জেনারেটর, এর আগে ট্রান্সফরমার আলাপ করছি। এখন ইন্ডাকশন মোটরটা আলাপ করলে আপনার মোটামুটি আর কোনো মেশিন বাকি থাকে না, এই জন্য আমি এটা দেখাবো। তো অল্প কিছু দেখাবো, কাজেই এত ঘাবড়ানোর কিছু নেই। তাহলে ইন্ডাকশন মোটরটা জিনিসটা কি একটু আলাপ করে আসি। ইন্ডাকশন মোটর জিনিসটা কি? সো ইন্ডাকশন মোটরটা কি বেসিক্যালি দেখেন, আমরা যে সিনক্রোনাস জেনারেটর শিখছি না, সিনক্রোনাস জেনারেটরে সিনক্রোনাস নামটা কেমন হয়েছে এটা পরীক্ষা আসতে পারে, কেন হয়েছে সিনক্রোনাস জেনারেটর? কারণ হলো এখানে আমাদের যে স্টেটরের যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সে যেই স্পিডে ঘোরে আমার সিনক্রোনাসের যে রোটর সেও সেই সেম স্পিডে ঘোরে ওই ম্যাগনেটিক ফিল্ডটা, এই জন্য এটার নাম হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। অল্টারনেটর সরি ইন্ডাকশন মোটর যেটা, সেটা আরেকটু সহজ, সবই সেম কিন্তু দেখতে আরেকটু সহজ। কেন দেখেন, ইন্ডাকশন মোটরে আপনার আর যে স্টেটরটা থাকবে এখানে 3 ফেজ থাকে। ডিসি মোটর এটা কিন্তু ক্যালকুলেশন খুবই সহজ, দেখছেন কোনো ঝামেলা নাই, কারণ এখানে কোনো এসি সার্কিট সলভিং মানে একটু কঠিন। ডিসি যেহেতু ডিসি সার্কিট সলভিং, কাজেই এটা বেশ ইজি ছিল। এখন দেখেন এইখানে 3টা ফেজ গেছে, একটা দুইটা তিনটা, সো 3টা ফেজ গেছে। তো এ বি সি 3টা ফেজ গেছে। এটা ছিল আমার স্টেটর, আর এইখানে এটা হলো আমার সাপোজ রোটর। তো আপনার মনে আছে কিনা আমাদের এইখানে যদি আমরা একটা ব্যালেন্স 3 ফেজ কানেকশন দেই স্টেটরে, তাহলে কি হবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না? একটা রোটেটিং স্টেটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সিনক্রোনাস জেনারেটরে দেখছিলাম। এখন আমরা শিখতেছি ইন্ডাকশন মোটর, এখানে যেটা আঁকবো ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরেও ঠিক সেম এই স্টেটরে একটা 3 ফেজ কানেকশন দিয়ে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, কিন্তু রোটরে আর ওই ডিসি সোর্স, যেমন সিনক্রোনাস জেনারেটরে আমার রোটরেও কি করতে হইতো, একটা ডিসি সোর্স অ্যাপ্লাই করতে হইতো, বাট ইন্ডাকশন মোটরে এই ডিসি সোর্স অ্যাপ্লাই করা হয় না। এর বদলে যেটা করা হয়, এইখানে জাস্ট একটা লুপ দিয়ে দেওয়া হয়, সোজা কথা একটা একটা লুপ দিয়ে দেওয়া হয়। যেমন সাপোজ এই স্টেটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে এবং এর মধ্যে আমি একটা লুপ দিয়ে দিই।